যে শহরে একসময় মানুষের কোলাহল আর যানবাহনের কোলাহলে ব্যস্ত ছিল, আজ সর্বত্র শুধুই নীরবতা। কোথাও কোনো মানুষের বা কোনো জীবন্ত প্রাণীর শব্দ শোনা যাচ্ছিল না। শহরের সর্বত্র শুধু ধ্বংসলীলার দৃশ্য। একটি নির্জন দোকানে একটি পরিবার কিছু জিনিসপত্র সংগ্রহ করার সময় তাদের নিঃশ্বাসের শব্দকেও আটকে রাখছিল। এমন কিছু ছিল যা তাদের সম্পূর্ণ নীরব থাকতে বাধ্য করছিল। তারা একে অপরের সাথে কথা বলছিলেন শুধুমাত্র ইশারার মাধ্যমে। পারিবারিক দম্পতি লি এবং এভলিন সন্ধ্যার আগে প্রয়োজনীয় সমস্ত জিনিস সংগ্রহ করে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হন। ঠিক তখনই তাদের 4 বছরের ছেলে বো কোথা থেকে একটি খেলনা রকেট নিয়ে আসে। এটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ ব্যাটারি চালিত রকেটটি চালু করার সাথে সাথেই শব্দ করতে পারে। লি সাবধানে বোর্ড থেকে রকেটটি ফিরিয়ে নিয়েছিলেন এবং এর ব্যাটারি সরিয়ে পাশে রেখে দিলেন। এরপর সবাই বাড়ির দিকে রওনা দেয়। তাদের বড় মেয়ে রেগান শৈশব থেকে শুনতে পায় না, তবে সে বোর ভালো যত্ন নিচ্ছিল। রেগান দেখল রকেটটি নিয়ে নেওয়ার পর বো খুব দুঃখিত। তাকে উৎসাহিত করার জন্য রেগান তাকে একটি খালি রকেট দিয়েছিল এবং সেও দোকান থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু তারপর ইনোসেন্ট বো রকেটের ব্যাটারি তুলে নিল। এই বিষয়ে অজান্তেই লি এবং এভলিন এক লাইনে বাচ্চাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারা খালি পায়ে হাঁটছিল যাতে তাদের পায়ের শব্দ শোনা না যায়। তাদের বড় ছেলে মার্কাস অসুস্থ ছিল, তাই লি তাকে কোলে নিয়ে যাচ্ছিল। তখন নির্দোষ বো রেগানের পিছনে ছিল। তারপর বো ব্যাটারিগুলো রকেটে রাখল এবং চালু করল। রকেটে গান বেজে উঠল। রেগান শুনতে পায় না, তাই সে শব্দের দিকে মনোযোগ দেয়নি। কিন্তু যখন লি এবং এভলিন এটি শুনল, তারা ভয় পেয়ে গিয়েছিল। হঠাৎ ঘন জঙ্গল থেকে এক ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে এসে বুলেটের বেগে বইয়ের দিকে আসতে থাকে। লি মার্কাসকে সেখানে রেখে তার সমস্ত গতিতে বইয়ের দিকে দৌড়ে গেলেন, কিন্তু তিনি বইয়ের কাছে পৌঁছানোর আগেই প্রাণীটি বোকে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। হতবাক লি এবং এভলিন নীরবে চোখের জল ফেলা ছাড়া কিছুই করতে পারেনি। তাহলে সেই ভয়ঙ্কর প্রাণীটি কি ছিল যা একটি মৃদু শব্দ দ্বারাও আকৃষ্ট হয়েছিল? আসলে ঠিক 9 দিন আগে মেক্সিকোতে মহাকাশ থেকে একটি উল্কা পড়েছিল। সেই মিটিওরয়েড থেকে এলিয়েন প্রাণীরা পৃথিবীতে এসেছিল। প্রাণীগুলি সম্পূর্ণ অন্ধ ছিল, কিন্তু তাদের শ্রবণ শক্তি এত শক্তিশালী ছিল যে তারা বাতাসের সামান্যতম কম্পন এবং সবচেয়ে ধীর শব্দও অনুভব করতে পারত। যদি একজন মানুষ খুব জোরে শ্বাস নেয়, তবে এটি টের পেয়ে এই প্রাণীরা বুলেটের গতিতে তার দিকে ছুটে যেত এবং তাকে শেষ করে দিত। এর সাথে সেই সব প্রাণীর চামড়াও লোহার চেয়েও শক্তিশালী, যা তাদের জন্য সুরক্ষা ঢালের মতো কাজ করত, যার কারণে কোনো বুলেট বা বোমার বিস্ফোরণও তাদের ওপর কোনো প্রভাব ফেলেনি। তারা এতই গতিশীল ছিল যে অল্প সময়ের মধ্যেই তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং পৃথিবী থেকে প্রায় সমস্ত মানুষ ও প্রাণীর অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেয়। ওই সব প্রাণীদের হাত থেকে বাঁচার একটাই উপায় ছিল একেবারে শান্ত থাকা। সেই কারণে লি এবং এভলিন সহ তাদের সন্তানরা এখন পর্যন্ত সেই প্রাণীদের হাত থেকে রক্ষা পেলেও আজ তাদের একটি ছোট অবহেলার কারণে তারা তাদের একটি সন্তানকে হারিয়েছে। সেই ঘটনার 1 বছর কেটে গেছে। লি এবং এভলিনের ওপর তাদের 2 সন্তানের দায়িত্ব ছিল, তাই তারা বোকে কোনোভাবে ভুলে যাওয়ার চেষ্টা করছিলেন। বইয়ের অনুপস্থিতি পূরণ করতে তারা একটি সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এভলিন 9 মাসের গর্ভবতী ছিলেন এবং তিনি শীঘ্রই জন্ম দিতে যাচ্ছিলেন। একটি শিশুটির নিরাপত্তার জন্য তারা আগেই সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। শিশুটির জন্মের সাথে সাথেই তারা তাকে একটি অক্সিজেন মাস্ক পরিয়ে একটি সাউন্ড প্রুফ বক্সে রাখতে যাচ্ছিলেন, যাতে শিশুর কান্নার শব্দ দমন করা যায়। তারা বাইরে যেতে না পেরে ঘন জঙ্গলের মাঝখানে অবস্থিত তাদের খামার বাড়িতে বসবাস করতেন এবং চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। ছেলেকে হারানোর পর লি আরও সতর্ক হয়ে ওঠেন। তিনি তার বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা বসিয়ে তার বাড়িকে আরও সুরক্ষিত করেছেন। ঘরের ভিতরেও তিনি মেঝে ও সিঁড়িতে বিশেষ স্থান চিহ্নিত করে রেখেছিলেন, যাতে পা রাখার জন্য কাঠের ছিটকে পড়ার শব্দ না আসে। লি সেই ভিনগ্রহের প্রাণীদের সম্পর্কে তথ্য সংগ্রহে নিযুক্ত ছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে এই এলাকায় মোট 3টে ভিনগ্রহের প্রাণী রয়েছে। এখন সে সেই প্রাণীগুলোর দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছিল। এর পাশাপাশি তিনি সাহায্যের আশায় রেডিওর মাধ্যমে দেশ বিদেশে SOS সংকেত পাঠাতে থাকেন, কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো উত্তর পাননি। সেই ভিনগ্রহের প্রাণীদের হাত থেকে নিজেকে বাঁচাতে শব্দের প্রতি সতর্ক থাকা খুবই জরুরি ছিল, কিন্তু রেগান শুনতে পায় না এবং এই অভাব তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই লি এই অভাব কাটিয়ে উঠতে চেষ্টা করছিলেন।
রেগান একটি ককলিয়ার ইমপ্লান্ট হিয়ারিং মেশিন পরতেন, যার একটি অংশ তার খুলির ভিতরে তার শ্রবণ স্নায়ুর সাথে এবং অন্যটি কানের সাথে সংযুক্ত ছিল। যখনই কোনো শব্দ হতো, এই মেশিনটি সরাসরি তার শ্রবণ শক্তির স্নায়ুতে সংকেত পাঠাতো, যা রেগানকে বুঝতে সাহায্য করবে কোন দিক থেকে শব্দ আসছে। কিন্তু রেগানের মেশিন শুধু শব্দ পড়তে পারত, এটি একটি উচ্চ ভলিউমে কাজ করত। তাই লি সেই যন্ত্রটিকে পরিবর্তন করেছিলেন এবং এর ফ্রিকোয়েন্সি বাড়িয়েছিলেন, যাতে রেগান ক্ষীণতম শব্দ শুনতে পায়। রেগান এখনও তার ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে। সে অনুভব করল, সেদিন যদি সে তার ভাইকে খেলনা রকেট না দিত, তাহলে আজ তার ভাই বেঁচে থাকত। যাই হোক, এখন রেগান তার বাবাকে তার কাজে সাহায্য করে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন। কিন্তু সেই দুর্ঘটনার পর লি রেগানকে কোনো দায়িত্ব দেননি। এমনকি রেডিও, মাইক এবং স্পিকার সেখানে উপস্থিত থাকায় তিনি তাকে তার সিসিটিভি কক্ষে প্রবেশ করতে দেননি। রেগান ভুলবশত কোনো শব্দ তৈরির যন্ত্র চালু করলে তা সবার জীবনকে বিপদে ফেলত। এ নিয়ে রেগান তার বাবার ওপর রেগে যায়। একইভাবে একদিন লি তার ছেলে মার্কাসকে নিয়ে মাছ ধরতে নদীতে যাচ্ছিলেন। রেগান তাকে তাদের সাথে নিয়ে যেতে অনুরোধ করেছিল, কিন্তু লি তাকে তার সাথে নিতে অস্বীকার করছিল। তিনি রেগানকে বাড়িতে থেকে এবং তার মাকে সাহায্য করতে বলেছিল এবং মার্কাসকে নিয়ে নদীর দিকে রওনা হন। এতে রেগান খুব রেগে যায় এবং সে তার ব্যাগ গুছিয়ে নদীর দিকে চলে যায়। এখন এভলিন বাড়িতে একা। এভলিন কিছুক্ষণ পর কাপড় ধুয়ে বস্তায় ভরে বেসমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তারপর সিঁড়ির একটা পেরেক বস্তায় আটকে সোজা হয়ে গেল। সেই ধারালো পেরেকটি ঠিক তার পায়ের চিহ্নে ছিল, কিন্তু এভলিন তা দেখতে পাননি। একদিকে লি এবং মার্কাস মাছ ধরায় ব্যস্ত ছিলেন এবং অন্যদিকে হতাশ রেগান তার ভাইয়ের কবরে এসেছিল। এভলিন তার মৃত ছেলেকে মনে করে চোখের জল ফেলছিলেন তার ছবি ধরে। তারপর হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয়, যার অর্থ তার প্রসবের সময় এসে গেছে। সে তার হাতে ছবির ফ্রেম নিয়ে বেসমেন্টের দিকে যেতে শুরু করে, যাতে সে বাইরের লাল আলো জ্বালিয়ে তার পরিবারকে জরুরি অবস্থা সম্পর্কে জানাতে পারে। কিন্তু সিঁড়ি দিয়ে নামার তাড়ায় তার পা আটকে গেল সেই ধারালো পেরেকের ওপর। এভলিন ব্যথায় খুব বিরক্ত হলেন। তার ছেলের ছবির ফ্রেমও হাত থেকে পড়ে বিকট শব্দে নিচে পড়ে ভেঙে যায়। এভলিন এতটাই অসহায় যে ব্যথায় চিৎকারও করতে পারছিলেন না। যন্ত্রণার সাথে লড়াই করে সে পেরেক থেকে তার পা টেনে সরিয়ে নিল এবং লাইট সুইচটি চালু করল, যা বাইরের লাল আলো জ্বেলেছিল। এখন সে ওপরের তলায় ফিরে যেতে লাগল, কিন্তু তারপর সে এমন কিছু দেখতে পেল যার ভয় তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ছবির ফ্রেম পড়ার আওয়াজ শুনে একটি প্রাণী ঘরে ঢুকে পড়ে। ভয়ে কাঁপতে কাঁপতে একটা শেলফের আড়ালে লুকিয়ে পড়ল এভলিন। ওদিকে লি মার্কাসের সাথে মাছ ধরে ফিরে আসে। ঘরের চারিদিকে লাল বাতি জ্বলতে দেখে তৎক্ষণাৎ বাড়ির দিকে ছুটলেন। বেসমেন্টে লুকিয়ে থাকা এভলিন একটি টাইমার খুঁজে পান। সে টাইমারে কয়েক সেকেন্ডের সময় সেট করে এক কোণায় রেখে অন্য কোণায় এসে চুপ করে বসে গেল। এদিকে সেখানে নড়াচড়া টের পেয়ে প্রাণীটি বেসমেন্টে প্রবেশ করে। প্রসব বেদনায় ভুগছেন এভলিন একেবারে চুপচাপ দাঁড়িয়ে তার শ্বাস প্রশ্বাসের শব্দ চেপে ধরে। ঠিক তখনই টাইমারে অ্যালার্ম বেজে উঠল, যা শুনে প্রাণীটি দ্রুত সেদিকে ছুটে গেল। সুযোগটা নিয়ে এভলিন বেসমেন্ট থেকে দৌড়ে বেরিয়ে গেল, কিন্তু সে যখন মূল দরজা দিয়ে বেরিয়ে আসতে চলেছে, তখন সে দেখতে পেল যে আর একটি প্রাণী বাড়ির বাইরের দেয়ালে টহল দিচ্ছে। এদিকে মার্কাসের সাথে অন্য বাড়িতে লুকিয়ে থাকা লি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অস্থির হয়ে উঠছিল। তারপর লি মার্কাসকে একটি টর্চ দিয়ে তাকে দ্রুত রকেট জ্বালাতে বলেছিল, যা তারা বাড়ি থেকে অনেক দূরে একটি জায়গায় স্থাপন করেছিল। লি যখন তার বন্দুক লোড করতে শুরু করলেন, তখন ভীত মার্কাস দ্রুত রকেটের দিকে দৌড়ে গেল। এভলিন ওপরের তলার বাথরুমে দৌড়ে গেল এবং বাথটাবে লুকিয়ে পড়ল। এখন তার পক্ষে সন্তানকে বেশিক্ষণ গর্ভে রাখা কঠিন হয়ে পড়েছিল। সে সন্তান প্রসব করতে যাচ্ছিল, কিন্তু তার কান্নার শব্দ টের পেয়ে সেই প্রাণীটিও বাথরুমের কাছে চলে এসেছিল। এখন এভলিনের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ল। তারপর মার্কাস রকেটগুলো জ্বালিয়ে দিল, যা আকাশে বিকট শব্দে আতশবাজি শুরু করে। এটা শুনে সেই প্রাণীগুলো দ্রুত সেই শব্দের দিকে ছুটে গেল এবং ব্যথা চেপে রাখা এভলিন জোরে চিৎকার করে উঠল। ঠিক তখনই লি বন্দুক নিয়ে ঘরের ভেতরে ঢুকল। সে বাথরুমের দিকে যাওয়া সিঁড়িতে রক্তের চিহ্ন দেখতে পেল। লি যখন অনুসরণ করে বাথরুমে পৌঁছালো, তখন সে দেখতে পেল যে বাথটাবটি রক্তে মাখানো এবং বুঝতে পারল যে এভলিনও এই প্রাণীদের শিকার হয়েছে। সে সেখানে বসে চোখের জল ফেলছে, কিন্তু তারপর কেউ একজন শাওয়ার রুমের কাঁচে হাত রাখল।
এভলিনও তখনও বেঁচে ছিলেন। সাহসী এভলিন এই কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে একটি পুত্র সন্তানের জন্ম দেন। এভলিনকে জীবিত পেয়ে লি স্বস্তি বোধ করলেন। এখন শিশুর কান্নার শব্দ শোনা যাওয়ার আগেই লি তৎক্ষণাৎ এভলিন এবং শিশুটিকে তুলে নিয়ে অন্য একটি বাড়িতে নিয়ে এলেন, যেখানে তিনি শিশুর জন্য একটি শব্দরোধী বাক্স তৈরি করেছিলেন। কিন্তু বেসমেন্টে প্রবেশের আগেই শিশুটি কাঁদতে শুরু করে, যা শুনে একটি প্রাণী দ্রুত তাদের দিকে আসতে শুরু করে। লি তৎক্ষণাৎ বেসমেন্টের ভেতরে ঢুকে দরজাটা একটা মোটা গদি দিয়ে ঢেকে দিল। লি শিশুটিকে কম্বল দিয়ে ঢেকে দিলেন, সে তার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দিল এবং তাকে একটি বক্সে আটকে দিল, যা তার কান্নার শব্দ ঢেকে রাখল। তারপর লি স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে রেগানও বাড়ি ফিরছিল, যখন সে মাঠের মাঝখানে একটি আলো জ্বলতে দেখল। রেগান সেই আলোর দিকে তাকাতে শুরু করল, কিন্তু সে বুঝতে পারল না যে কোনো প্রাণী তাকে অনুসরণ করছে এবং তাকে অনুভব করছে। ওই প্রাণীদেরও প্রতিধ্বনি অবস্থানের মতো ক্ষমতা ছিল। তারা তাদের মাথার খুলি থেকে একটি ধ্বনি তৈরি করে, তাদের মুখ থেকে শব্দ তরঙ্গ নির্গত করত এবং তাদের সামনে কি আছে তা খুঁজে বের করত। একইভাবে রেগানকে খুঁজে বের করার সময় সেই প্রাণীটি রেগানের ঠিক পিছনে এসে পড়েছিল। তারপর হঠাৎ করেই রেগানের হিয়ারিং এইড থেকে একটা তীক্ষ্ণ এবং জোরে শব্দ আসতে শুরু করল। সেই তীব্র শব্দে প্রাণীটি এক মুহূর্তের জন্য কেঁপে উঠল এবং পরের মুহূর্তে সেখান থেকে পালিয়ে গেল। সেই শব্দটা রেগানের কানেও বাজছিল, কিন্তু সেই প্রাণীটা সেখান থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথেই সেই শব্দটা থেমে গেল। রেগান বুঝতে পারছিল না তার সাথে কি হয়েছে। সে ঝোপের মধ্যে সেই আলোর পিছনে চলে গেল। তারপর সে দেখতে পেল যে আলোটা একটা টর্চের, যা একটা ট্র্যাক্টরের কাছে পড়ে আছে। রেগান সেই টর্চটা দেখতে পেল। যখন সে টর্চ তুলতে গেল, হঠাৎ কেউ তার হাত ধরে ফেলল। সেটা আর কেউ নয়, মার্কাস। ট্র্যাক্টরের নিচে লুকিয়েছিল, ভয়ে কাঁপছিল। মার্কাস তার বোনকে দেখার পর স্বস্তি বোধ করল। অন্যদিকে এভলিনকে বেসমেন্টে ঘুম পাড়িয়ে দেওয়ার পর লি তার সন্তানদের খুঁজতে বেসমেন্ট থেকে বেরিয়ে আসলো। এখন সেই প্রাণীটি সেখান থেকে চলে গেছে, কিন্তু পুরো ঘরটি ধ্বংস করে দিয়েছে, যার কারণে সেখানে থাকা একটি জলের পাইপও ভেঙে গেছে এবং একটি টাবে জল জমা হচ্ছে, কিন্তু লি তার লক্ষ্য করেননি এবং তিনি বাচ্চাদের খুঁজতে মাঠের দিকে রওনা হন। কিন্তু তারপর টাবটি পূর্ণ হয়ে যাওয়ায় জল নিচের দিকে বইতে শুরু করে। এদিকে মার্কাস এবং রেগান শস্যের ট্যাঙ্কের ওপরে লুকিয়েছিল এবং তাদের বাবার জন্য অপেক্ষা করছিল। লিও তার বাচ্চাদের জন্য অপেক্ষা করছিল। সে পূর্ণ তীব্রতার সাথে তাদের খুঁজছিল। কিছুক্ষণ পর হঠাৎ করেই এভলিন ঘুম থেকে জেগে উঠল। সে দেখল যে পুরো বেসমেন্টটি জলে ভরে গেছে। ওপর থেকে জল নিচে নেমে আসছিল। ইতিমধ্যে এভলিনের চোখ তার সন্তানের বক্সের ওপর পড়ল। সেই বক্সটি খোলা ছিল, কিন্তু সেখান থেকে বাচ্চাটির কোনো শব্দ আসছিল না। যখন এভলিন ভয় পেয়ে উঠে দাঁড়ালো, তখন সে অন্ধকার কোণে একটি প্রাণী দেখতে পেল। মনে হচ্ছিল যেন কিছু খাচ্ছে। এটা দেখার পর এভলিন খুব ভয় পেয়ে গেল। নিজের জীবনের চিন্তা না করেই সে তৎক্ষণাৎ উঠে বক্সের দিকে যেতে শুরু করল। সেই সময় বেসমেন্টে কোমর পর্যন্ত জলে ভরা ছিল। পরের মুহূর্তে সেই প্রাণীটি জলে নেমে এলো। যখন এভলিন বক্সের ভেতরে তাকাল, তখন তার সন্তান নিরাপদে ছিল। ভাগ্যক্রমে শিশুটি কোনো শব্দ করেনি, যার কারণে তার জীবন রক্ষা পেয়েছে। এভলিন তাকে এক কোণে নিয়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু সেই প্রাণীটি মৃত্যুর মতো এভলিনের দিকে এগিয়ে আসছিল। যদি শিশুটির মুখ থেকে সামান্য কান্নাও বের হতো, তাহলে তার মৃত্যু নিশ্চিত ছিল। অন্যদিকে রেগান তার বাবার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল এবং এখন সে একা বাড়ি যেতে চেয়েছিল। এটা দেখে মার্কাস তাকে থামানোর জন্য তার দিকে এগিয়ে এলো, কিন্তু তার পা শস্যের বক্সের দরজায় পড়ল। দরজা ঠিকমতো বন্ধ না হওয়ার কারণে মার্কাস সোজা ট্যাঙ্কের ভেতরে চলে গেল। সেই লোহার দরজার শব্দের কারণে এভলিনের কাছে ঘুরে বেড়ানো প্রাণীটি বিদ্যুৎ গতিতে সেই শব্দের দিকে ছুটে গেল। এভলিন অল্পের জন্য বেঁচে গেল, কিন্তু এখন মার্কাস বড় বিপদে পড়ে গেল। ভুট্টা ভর্তি সেই ট্যাঙ্কটি ছিল জলাভূমির মতো। মার্কাস যতই বেরিয়ে আসার চেষ্টা করছিল, ততই সে ভেতরে ডুবে যাচ্ছিল। ইতিমধ্যে ট্যাঙ্কের একটি দরজা ভেঙে মার্কাসের কাছে পড়ে যায়, ফলে মার্কাস আরও ভেতরে ডুবে যায়। দরজা পড়ার শব্দ শুনে প্রাণীটি বুলেটের গতিতে ট্যাঙ্কের দিকে ছুটে গেল। সেই প্রাণীটিকে মাঠের মধ্য দিয়ে ট্যাঙ্কের দিকে ছুটে আসতে দেখে লিও বুঝতে পারলেন যে তার বাচ্চারা ট্যাঙ্কের কাছেই আছে।
অন্যদিকে মার্কাসের জীবন বিপদে দেখে রেগানও ট্যাঙ্কের ভেতরে ঝাঁপিয়ে পড়ে এবং মার্কাসের দিকে দরজা ঠেলে দেয়। মার্কাস দরজার সাহায্যে ভুট্টা থেকে বেরিয়ে এলেন, কিন্তু দুর্ভাগ্যবশত রেগান সম্পূর্ণরূপে ভুট্টার মধ্যে ডুবে গেলেন। মার্কাস ভুট্টার ভেতরে হাত ঢুকিয়ে তাকে খুঁজতে শুরু করল। ভাগ্যক্রমে সে রেগানের হাত খুঁজে পেল এবং তার সমস্ত শক্তি দিয়ে রেগানকে টেনে বের করল। রেগান এবং মার্কাস একটি সমস্যা থেকে বেরিয়ে এসেছিলেন, কিন্তু এত শব্দের পরে তাদের পক্ষে প্রাণীটির হাত থেকে পালানো অসম্ভব ছিল। পরের মুহূর্তেই সেই প্রাণীটিও ট্যাঙ্কের ভেতরে ঝাঁপিয়ে পড়ে। তাকে দেখে রেগান এবং মার্কাস নিজেদের ওপর দরজাটি ঘুরিয়ে দিল, কিন্তু সেই প্রাণীটি পা দিয়ে লোহার দরজাটি ছিঁড়ে ফেলল। সে দুজনকে শেষ করতে যাচ্ছিল, ঠিক তখনই রেগানের শ্রমণ যন্ত্র থেকে আবার একটা তীক্ষ্ণ শব্দ বের হলো, যা প্রাণীটির কানে সূচের মতো বিঁধে গেল এবং প্রাণীটি স্টিলের ট্যাঙ্কটি ছিঁড়ে সেখান থেকে পালিয়ে গেল। রেগান এবং মার্কাস অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসলো। লিও তাদের খুঁজতে খুঁজতে বাইরে এসেছিল। তার সন্তানদের নিরাপদ দেখে লি স্বস্তি বোধ করলেন। এদিকে এভলিন সিসিটিভি রুম থেকে তাদের দেখছিল। ঠিক তখনই লি কাছাকাছি একটি প্রাণীর উপস্থিতি টের পেল। সে তৎক্ষণাৎ বাচ্চাদের সামনের গাড়ির দিকে পাঠালো এবং একটি শেড থেকে একটি কুড়াল তুলে চারপাশে তাকাতে লাগল। দুর্ভাগ্যবশত প্রাণীটি শেডের ওপরে ছিল। লি পিছন ফিরে তাকে আক্রমণ করার আগেই প্রাণীটি তার নখ দিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে মার্কাস ভয়ে চিৎকার করে উঠল, যা প্রাণীটিকে মার্কাস এবং রেগানের অবস্থান সম্পর্কে আভাস দিল। প্রাণীটি তাদের কাছে আসতে শুরু করল। তারপর আবারও রেগানের হিয়ারিং এইড থেকে একটা তীব্র শব্দ আসতে শুরু করল। সেই শব্দ রেগানকেও বাকরুদ্ধ করে দিচ্ছিল, তাই রেগান তার শ্রবণ যন্ত্রটি বন্ধ করে দিল। কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল, কারণ তার যন্ত্র থেকে উচ্চ ফ্রিকোয়েন্সির একটি তীব্র শব্দ বের হচ্ছিল। সাধারণত মানুষ উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পারে না, কিন্তু সেই প্রাণীরা সেই শব্দ শুনতে পেত, কিন্তু তারা তা সহ্য করতে পারত না, এবং এটাই ছিল তাদের দুর্বলতা। কিন্তু অজান্তেই মেশিনটি বন্ধ করে রেগান নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছিল। পরের মুহূর্তেই প্রাণীটি গাড়িতে ঝাঁপিয়ে পড়ে এবং রেগান ও মার্কাসের কাছে পৌঁছানোর চেষ্টা করে। ইতিমধ্যে লি জ্ঞান ফিরে পেলেন, কিন্তু তিনি গুরুতর আহত হয়েছিলেন। তার সন্তানদের বিপদে দেখে লিয়ের হৃদয় ও মন সজাগ হয়ে উঠল। এমন পরিস্থিতিতে সে কেবল একটি উপায় দেখতে পেল। তিনি তার সন্তানদের ইশারার মাধ্যমে সব বললেন। সে বলল যে সে তাদের খুব ভালোবাসে, এবং পরের মুহূর্তে সে জোরে চিৎকার করে উঠল। এই কথা শুনে প্রাণীটি লির দিকে দৌড়ে গেল এবং এক ধাক্কায় তাকে ছিঁড়ে ফেলল। নিজেকে উৎসর্গ করে তিনি তার সন্তানদের রক্ষা করেছিলেন। মার্কাস এবং রেগান একই সাথে গাড়ি স্টার্ট করে বাড়ি পৌঁছে গেল। বাচ্চাদের দেখা মাত্রই এভলিন তাদের জড়িয়ে ধরল। সে সিসিটিভির মাধ্যমে লিকে মারা যেতেও দেখেছিল, কিন্তু এমন সময়ে সে দুর্বল হয়ে পড়তে পারেনি। তারপর এভলিন তাদের দিকে একটি প্রাণীর আসার আভাস পেল। সে বাচ্চাদের বেসমেন্টে নিয়ে গেল, যেখানে সিসিটিভি মনিটর ছিল। সে তার নবজাতক সন্তানকে মার্কাসের হাতে তুলে দিল এবং একটি বন্দুক নিয়ে তাদের পাহারা দিল। পরের মুহূর্তে প্রাণীটিও বেসমেন্টে প্রবেশ করে এবং প্রতিটি ছোট শব্দ অনুভব করতে শুরু করে। যদিও এভলিনের কাছে বন্দুক ছিল, সে জানত যে তার বুলেট সেই প্রাণীটির চামড়ার কিছুই করতে পারবে না। সে স্পষ্টভাবে তার মৃত্যু দেখতে পাচ্ছিল। ইতিমধ্যে রেগানের মনোযোগ তার বাবার গবেষণার দিকে গেল। রেগান জানতে পারলেন যে ওই প্রাণীগুলো শব্দের প্রতি খুবই সংবেদনশীল। এটা রেগানকে বুঝতে সাহায্য করল। তার শ্রবণযন্ত্র থেকে উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দতরঙ্গ বের হওয়ার কারণে প্রাণীগুলি তার কাছ থেকে পালিয়ে যাচ্ছিল। এটা বোঝার সাথে সাথেই রেগান আবার তার হিয়ারিং এইড চালু করে দিল। সেখান থেকে বের হওয়া উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ প্রাণীটিকে কষ্ট দিচ্ছিল। মনে হচ্ছিল যেন উচ্চ কম্পনের শব্দ তরঙ্গগুলি প্রাণীটির পুরো শরীরে সূঁচ দিয়ে ছিদ্র করছে। কিন্তু এর প্রভাবের কারণে রেগান তার কানেও একটা ছিদ্রের অনুভূতি অনুভব করছিল। তারপর রেগান সেখানে একটি মাইক দেখতে পেল। রেগান তার মেশিনটি মাইকের ওপর রাখল, যার ফলে শব্দ তরঙ্গ আরও জোরে হয়ে উঠল। এখন মনে হচ্ছিল যেন প্রাণীটি যন্ত্রণায় চিৎকার করছে এবং তার খুলির বর্মটি আপনা আপনিই খুলতে শুরু করেছে। বর্মের মধ্যে এর মুখটি দৃশ্যমান হবার সাথে সাথেই এভলিন সরাসরি তার মুখের দিকে একটি শটগান গুলি চালায়, যা মাথার খুলি ভেঙে দেয় এবং অবশেষে প্রাণীটি মারা যায়। তবে বিপদ এখনও শেষ হয়নি। গুলির শব্দ শুনে এলাকায় উপস্থিত অন্য দুটি প্রাণীও তাদের দিকে আসতে শুরু করে। কিন্তু এখন এভলিন এবং রেগান সেই প্রাণীদের দুর্বলতা বুঝতে পেরেছিল। তাদের সাহসের কাছে ভয় ও আতঙ্ক মাথা নত করে, আর তাদের চোখে শুধু প্রতিশোধের আগুন দেখা যাচ্ছিল। এবার সেই প্রাণীদের শিক্ষা দেওয়ার পালা।
রেগান স্পিকারের ভলিউম বাড়িয়ে দিল এবং মাইক তুলে নিল। এভলিনও তার বন্দুকটি পুনরায় লোড করে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। আর এর সাথে সাথে সিনেমার এই অংশটি এখানেই শেষ হয়ে গেল।